একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এখন যিনি আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যিনি আছেন, সব প্রধানদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে কেউ কেউ বলছেন যে মনে করেন না। কারোর সাথে কারো দেখা হয় না, কারোর সাথে কারো কথা হয় না, এই জন্য দেশে আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতি। আপনার কি মন্তব্য? আমি মন্তব্য করার আগে বাস্তব পরিস্থিতি বা বাস্তব অবস্থা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি আপনাকে, বা বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আপনি দেখুন, বিবিসি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছে, সম্ভবত বিবিসি, হ্যাঁ, ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন রাষ্ট্রপতির সাথে দেখা হয় না বা করেন না, এই ধরনের একটি প্রশ্ন ছিল। তিনি কিন্তু সরাসরি উত্তরে বলেছিলেন, প্রয়োজন হলে যাব, প্রয়োজন না হলে যাওয়ার নেই, নিশ্চয়ই আমাদের সম্পর্ক। তার অর্থটি হচ্ছে, যে সমস্ত ব্যাপারে একজন, যদিও সরকার প্রধান বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ এটা কোন ভাবে সরকার প্রধান হলো এটা আমি আসলে এখনো বুঝতে পারিনি। কেউ কেউ বলে বিপ্লব করে সরকার প্রধান, তাহলে তাদের সংবিধানের অধীনে শপথ নিতে হবে কেন? আর সংবিধানের অধীনে যদি শপথ নিতেই হয়, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পদ বা অন্তর্বর্তীকালীন কথা সংবিধানে নেই। সুতরাং কোন অর্থে তারা শপথ নিলেন, এই প্রশ্নগুলো একদিন না একদিন ভবিষ্যতে উঠবে। সুতরাং আপনি দেখে থাকেন, সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি এই কথাগুলো বলেছেন, তার সাথে কেমন সরকার যায় না। তাকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একটি কথা বলেছেন, এর সাথে আপনি একমত কিনা, তিনি বলেছেন তার কথা তিনি বলেছেন, তার কথা তো আমি এন্ডোর্স করতে পারি না। তৃতীয়ত, আমরা দেখেছি রাষ্ট্রপতিকে এই 25-30 জন ছেলে 21শে ফেব্রুয়ারিতে দেখেন রাস্তায় দাঁড়িয়ে হইচই করলো, এই তার জন্য তাকে শহীদ মিনারে যেতে দিবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের প্রতি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আপনারা যা বোঝার বুঝে নিন যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর প্রধানের সম্পর্কটি কেমন। আমরা দূর থেকে দেখি এটুকুই বুঝি, হয়তো যারা ভিতরে আছেন তারা একটু বেশি বুঝেন। জি, দৃশ্যত কোনো সম্পর্ক দেশবাসী দেখতে পাচ্ছে না। তাছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন, সেখানেও এক ধরনের বিচ্ছিন্নতা আমরা দেখতে পেয়েছি। দুজন আলাদা আলাদা ভাবে সেই আমেজটি নাই। আপনি দেখেন, আমাদের 16ই ডিসেম্বরেও কিন্তু মহান মুক্তিযুদ্ধ, যেটা হচ্ছে আমাদের জাতীয় জীবনে জাতি হিসেবে সবচেয়ে বড় অর্জন, সেই অর্জন হচ্ছে 16ই ডিসেম্বর, যেদিন আমরা পাক হানাদার বাহিনীকে তাদের দেশীয় দোসরদের পরাজিত করে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পাই জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই অনুষ্ঠানটিকেও সংক্ষিপ্ত করা হয়েছে। আপনি 7ই মার্চের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, যে বক্তৃতার মাধ্যমে জাতির পিতা বাংলাদেশকে মুক্ত জাতি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছিলেন, সেই দিনও কিন্তু সরকার এভাবে কিছু করা হয়নি। 21শে ফেব্রুয়ারিতে মানুষের যে ঢল নামতো, আতঙ্কে, ভয়ে, ঘৃণায় মানুষ কিন্তু অনাস্থা প্রকাশ করার জন্য কিন্তু মানুষ, সেই পরিবার মানুষ সহজে যায়নি। এবং যারা গেছে, সেই বিএনপির বড় বড় নেতাদেরকেও, বিভিন্ন পার্টির বড় বড় নেতাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আমি দেখলাম 21শে পদক দেওয়া হচ্ছে, সেইখানে এই আন্দোলনে যারা সহযোগিতা করেছে, মাহমুদুর রহমান মান্না সহ অনেককেই ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি। 26শে মার্চ সামনে, দেখি এই সরকারের রোজান নাই ব্যাপারে সবগুলো প্রোগ্রামে হয়তো বন্ধ করে দিবে। তবে আমি একটু যুক্ত করি মুন্না ভাই আপনার সাথে, সেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে বর্তমান আপনারা এত কিছু চাচ্ছেন কেন, এত শালীনতা চাচ্ছেন কেন, এত কিছুর অংশগ্রহণ চাচ্ছেন কেন, শহীদ মিনার, বিজয় দিবস, 26শে মার্চ, এগুলো যে আনুষ্ঠানিক ভাবে 7ই মার্চ, এগুলো তো হওয়ার জন্য এই সরকার আসে নাই। স্বাধীনতা দিবস পালন করবে সেটার জন্য তো এই সরকার আসে নাই। বিজয় দিবস পালন করবে এই সরকার সেই জন্য তো আসে নাই। শহীদ মিনারে স্মৃতিসৌধ, শহীদ মিনারে ফুল দেবে 21শে ফেব্রুয়ারি, সেই জন্য তো এই সরকার আসে নাই। সো এগুলো এই সরকারের কাছে আশা করাটাই। তাহলে এই সরকার কি এসছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে পণ্য আনার জন্য? কি আছে ভিতরে জানি না। এই সরকার কি এসছে বাংলাদেশে কোন উপদেষ্টার মতে যে এখন উর্দু ভাষার ইনস্টিটিউট করা দরকার? এই সরকার কি এসছে পাকিস্তানের ইউনিভার্সিটির একজন ভিসি এসে ঢাকা ইউনিভার্সিটিতে এসে তাদের ছাত্রছাত্রীদের উৎসাহী করে পাকিস্তানে করার জন্য? এই সরকার কি এসছে যাদের হাতে আমাদের 30 লক্ষ মহান
মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন সম্বরণ হারিয়েছেন, তাদের সাথে বিনা ভিসায় যাতায়াত করার জন্য, তাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য, তাদের Yes. দেশে পড়াশোনা করার জন্য। এই সরকার যদি জি। সেই জন্য এসে থাকে, এই সরকার যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা সমর্থন করেছে, সহযোগিতা করেছে, এবং আমাদের নূতন প্রজন্ম কখনোই এটা মেনে নেবে না। হয়তো 2-4 ভাগ মানুষ এটাতে খুশি হতে পারে, সন্তুষ্ট হতে পারে, কিন্তু বাংলাদেশের 90 ভাগের মানুষ, বেশি মানুষ এ ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। বাবা, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করি। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের কথা, যুদ্ধের কথা বলেন, কোন যুদ্ধের কথা? উনি তো 71 উল্লেখ করেন না, 71-এর মহান মুক্তিযুদ্ধ এই কথাটা তো তিনি বলেন না। তার মানে পরিষ্কার উনি যুদ্ধ বলতে 24-এর যুদ্ধকে বোঝাচ্ছেন। এইটা অনেকে বলেছেন আমার কাছে, আমি তখন চিন্তা করলাম আচ্ছা কথাটা তো ঠিকই, উনি তো 71 সাল বলেন না, যেহেতু উনি যুদ্ধের কথা বলেন শুধু, যে যুদ্ধের সময় যুদ্ধ পরিস্থিতির মতো রেডি থাকতে হবে, যুদ্ধের কথা বলেন, যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা বলছেন যে, কেউ কেউ বলছেন যে এই যুদ্ধ বলতে উনি 24-এর যুদ্ধকে বোঝাচ্ছেন। আপনাকে একটা কথা বলি, কেউ কেউ আবার বলছেন যে যে 24-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আওয়ামী লীগ হারে নেই, সারা বাংলাদেশ পরাজিত হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এখন যে অবস্থা মানুষ দেখছে? প্রথমে 24-এর যে আন্দোলনটি হয়, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনটি করেছিল, সেই সময় টিভি টক শোতে আমিও বলেছিলাম যে এটি হওয়া দরকার, মুক্তিযোদ্ধার কোটা রেখে বাকিগুলো না থাকার কারণে, এবং তাদেরকে সমর্থন করেছিলাম, প্রকাশ্যেই বলছি। কিন্তু তার অর্থ এই না যে সেই বিদেশি ষড়যন্ত্রে, বিদেশি টাকায় এবং নব্য রাজাকারেরা সরকার পরিবর্তনের জন্য প্রথমে 9 দফা, পরে 1 দফা ডাক দিবে। দ্বিতীয়ত, আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, এখন বেরিয়ে আসছে সার্জিস আলম শিবিরের মিটিং এ যে বলেছে স্পষ্ট প্রকাশ্য যে তাদের একটা বিশাল ভূমিকা ছিল। গত পরশু ইফতার মাহফিলে, মাওলানা সাইদের ইফতার মাহফিলে, যে তাদের আরেক দক্ষিণাঞ্চলের নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, নাকি হাসনাত আব্দুল্লাহ, সে বলল, সে দেখলাম যে সেখানে দাঁড়িয়ে, আগে নবীর অনেক গান শুনতাম, এখন থেকে আল্লামা সাইদের জন্য সে গান গাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্থাৎ জামাতের সাথে সম্পৃক্ততা, শিবিরের সাথে সম্পৃক্ততা, জঙ্গিদের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল। আর আপনি খেয়াল করে দেখবেন সেই সময়টিতে কিন্তু জেল ভেঙে জঙ্গিরা পালিয়ে যায়। এখনো কয়েকশোর বেশি শীর্ষ সন্ত্রাসী কিন্তু দেশের বাইরে রয়েছে। এই যে অপারেশন ডেভিল হান্ট, এখন যদিও নামটার কারণে তারা অন্য নামে চালাচ্ছে, কিন্তু কাজ একই করছে তারা। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমাদের পুলিশ বাহিনীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তাদের থানা লুট করা হলো, থানায় অগ্নিসংযোগ করা হলো, সেই হারিয়ে যাওয়া অস্ত্রগুলো কোথায়? আমি দেখলাম ডেভিল হান্টে, সেই বেগম খালেদা জিয়ার সময় যে অপারেশন ক্লিন হার্টে 12,000 লোক অ্যারেস্ট হয়েছিল। এখন পর্যন্ত এই ডেভিল হান্টের নামে 20,000-এর মতো, যার 90 ভাগের বেশি আওয়ামী লীগের নেতাকর্মী। এবং আজকে পত্রিকা দেখলাম, ইউটিউবে দেখলাম, এলাকায় এলাকায় ছাত্রলীগের লিস্ট তৈরি করা হচ্ছে। এবং আরো শুনলাম, যারা ক্যান্ডিডেট হতে পারবে, বিশেষ করে লোকাল নির্বাচনের জন্য বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে। এই কাজগুলো করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাজ্য, যা প্রমাণ আজকে যদি দেখে থাকেন, আপনি যদি ইউএস ওয়েবসাইটে যে দেখতে থাকেন, দেখবেন যে ইউএস লেভেল 3 সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে তাদের জন্য। অর্থাৎ তাদের বাংলাদেশে ভ্রমণ এবং বাইরে যাওয়ার জন্য তাদেরকে মোটামুটি একটা অ্যালার্ট করে দেওয়া হয়েছে না যাওয়ার জন্য, এবং যাতে রাত্রে না বেরোয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। সুতরাং আর বিচার ব্যবস্থার কথা কি বলবো? আমার নামে আমরা তো ভুয়া মামলা, গাড়ি মামলা, অনেক বক্তৃতা টিভি টক শোতে শুনেছি, বাক স্বাধীনতার কথা শুনেছি, অথচ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। অথচ বাংলাদেশের মেইন স্ট্রিম কোন মিডিয়া, টিভি, নিউজ পেপার, রেডিও, কোন আওয়ামী লীগারদের ডাকতে সাহস পায় না। কারণটি হচ্ছে, কখন না এসে সে মব ভায়োলেন্স করে তাদের টিভি স্টেশনটি গুড়িয়ে দেয়, যেমন প্রথম আলো, ডেইলি স্টারকে গুড়িয়ে দেওয়ার হুমকি প্রায় দেওয়া হচ্ছে। সুতরাং আপনি দেখেন, বাক স্বাধীনতা সংকুচিত হতে হতে কোথায় চলে গেছে। আমি একটা কথা বলি, আমার ব্যক্তিগত কথা বলি, সেটি হচ্ছে
বিচার ব্যবস্থা সম্বন্ধে। আমি বলছিলাম গায়েবী মামলার কথা, আমি বলছিলাম মিথ্যা মামলার কথা, কথাগুলো কিন্তু সব অসত্য নয়। আমার নামে 6টি মামলা দায়ের করা হয়েছে। 4 অগস্ট সিরাজগঞ্জে 30 জন মারা গেছে, তার মধ্যে বিএনপির 15 জন, পুলিশ আর বাকি আওয়ামী লীগের। তাদের নামে একটি মামলা হয়নি। ওই 3টি বিএনপির নামে মামলা হয়েছে, 1 নাম্বার আসামি করা হয়েছে আমাকে। অথচ সেই দিন আমি সিরাজগঞ্জে ছিলাম, আমি ঢাকায় ছিলাম, এবং তার প্রমাণগুলো আমার কাছে আছে, ভিডিও ফুটেজ থেকে শুরু করে যেখানে আমি ছিলাম সেগুলো আছে। এরপরে আমার নামে আরেকটি মামলা দেওয়া হলো, সেটি হলো একজন জামাত ইসলামের কর্মী আমার নামে মামলা দিল, আমাকে 1 নম্বর আসামি করলো। কি মামলা? যে আমার নেতা কর্মীরা তাকে ধরে নিয়ে গেছে, আমি যে বলছি পায়ে গুলি করে দাও। তো ঘটনাটি কি ছিল? ঘটনাটি ছিল তাকে পুলিশ বাহিনী অ্যারেস্ট করে এবং তার পায়ে গুলি করে কিনা আমি জানি না, যদি গুলি করেও থাকে সেই জন্য তারা এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি, ডিবিওসি সহ কনস্টেবল সহ 11 জনের বিরুদ্ধে তারা প্রথমে মামলাটি করে। যখন পুলিশ মামলাটি গ্রহণ না করে তখন ওই মামলাটিতে আমার নাম দিয়ে 1 নম্বর আসামি করে দাও। এরপরে আরো মজার ব্যাপার আছে, শুনে না, 2টো ঘটনা বলবো। মামলা কিভাবে করা হচ্ছে এবং কিভাবে নিরাপরাধ ব্যক্তিদের মামলায় ফাঁসানো হচ্ছে বিএনপি জামাত ষড়যন্ত্র করে। আপনাকে একটা মামলার কথা বলি। 2014 সনে সিরাজগঞ্জে যুব বিষয়ক সম্পাদক আমাদের জেলা উপজেলা যুব আওয়ামী লীগের তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। সেই সময় কথিত র্যাবের বন্দুক যুদ্ধে 3 জন নিহত হয় এবং সে ব্যাপারে মামলা হয়, মামলা খারিজ হয়ে যায়। তার স্ত্রী এবং মা এবং এলাকার বিএনপি নেতারা সেই সময় বড় বড় পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছে ঢাকা থেকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাব উঠিয়ে নিয়ে গেছে, এই ধরনের অনেক কথাবার্তা পত্রিকায় বলেছে। সেই ঘটনাতে এত বছর, 14 বছর পরে এসে, 11 বছর পরে এসে আমাকে 1 নম্বর আসামি করে খুনের মামলাটি দিয়ে দেওয়া হলো এবং সাথে চাঁদাবাজির মামলা। আর লাস্ট সবচেয়ে হাস্যকর সেটি হচ্ছে বিএনপি 28 অক্টোবর 2023 সেই দিনটিতে ঢাকায় একটি সর্বশেষ জনসভা করে এবং পুলিশের সাথে সংঘর্ষের কারণে জনসভাটি ভেস্তে যায়। সেই মামলাটিতে সেই দিন আমি সিরাজগঞ্জে ছিলাম, জাতীয় পত্রপত্রিকা সহযোগিতা আমি ওইখানে ছিলাম। সেখানেও 13টি নাম সিরাজগঞ্জ থানায় এসছে এবং সেখানে আমি 1 নম্বর আসামি। কারণটি কি জানেন? প্রথমত হচ্ছে যেহেতু বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, যে যার মতো করে করছে। বিশেষ করে বিএনপির বড় বড় নেতা, সিরাজগঞ্জের বড় নেতা আছেন, তিনি নিজেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাহীন করতে এবং যারা তার অপোনেন্ট হিসেবে শক্ত মাটির উপর দাঁড়াতে পারে তাদেরকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে নির্বাচনে রাখার চেষ্টা করছেন। এই কাজগুলো বাংলাদেশে হচ্ছে। আশা করেছিলাম যে এইগুলো, এই যে ইউনাইটেড নেশনস এর যে রিপোর্ট হলো, আমরা নিজেরাও সেই সময় অ্যাপ্লাই করেছি, আমরা নিজেরাও বলেছি আমাদের ইন্টারভিউ নেন, কিন্তু তাদের 1 পেশি রিপোর্ট। আমি প্রথম দিকেই অ্যাপ্লাই করেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সেটি আমার জন্য হয়নি, 1 পেশি রিপোর্ট হয়ে গেল। সিরাজগঞ্জে এই জেলাতে একটি রিপোর্ট আছে, সেটি 30 জন পুলিশকে হত্যা করা হয়েছে, 30 জন মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 15 জন পুলিশ, এবং ওই সময় সরকার ইনডেমনিটি দিয়ে দিয়েছে। আমার বাড়ি সহ ওই এলাকার এমপি জান্নাত আলী হেনরির বাড়ি সহ তৎকালীন এমপি প্রায় 500 বাড়ি ঘর এবং সরকারি অফিস আদালত পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। মামলা হয়নি। অন্তত 105 আহত হয়েছে আমাদের নেতাকর্মী, মামলা হয়নি। অথচ প্রায় 100 কোটি টাকার উপরে সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা নেওয়া হয়নি, একটা জিডিও করার সুযোগ দেওয়া হয়নি। তবে আসার কথা একটি, যে ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয় না, একদিন সুযোগ আসলেই মামলাগুলো হবে এবং যারা অপরাধী ভিডিও ফুটেজ দেখেই হবে, কাউকে মিথ্যা মামলা জড়ানো হবে না। জি জি, ধন্যবাদ। না, কাউকে মিথ্যা মামলা জড়ানো হবে না। আপনাদের সময়ও বলা হয়েছে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আর আমি স্বীকার করেছি, তো আমি তো প্রথমে স্বীকার করে নিয়েছি যে আমাদের শুনেছি, কিন্তু আমার মতো 6টা মামলায় আসামি করা হয়েছে যারা একটা শতভাগ মিথ্যা মামলা করা হয়নি। আচ্ছা, এখন আপনাকে বলি আপনার তো খুশি হওয়ার কথা, আপনি 1 নম্বরে আছেন এবং আপনার বিরুদ্ধে মামলা খুব কম হয়েছে, মাত্র 6টা। আচ্ছা, যে রায়হান পান্না তিনি দুঃখ করে বলেছেন তাকে আসামি করা হয়েছে 94 নম্বরে এবং তিনি সেটার প্রতিবাদ করেছেন খুনের মামলায় তিনি 94 নম্বর আসামি হতে উনি খুশি হননি, উনি খুব কষ্ট পেয়েছেন। কেন তাকে 1 নম্বর করা হইল না? আমিও বিএনপি, স্থানীয় বিএনপি এবং জামাতকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমার প্রতি তারা অবিচার করেন।
1 নাম্বারে করেছে তারা। আমি খুশি আছি তাদের। তারা যদি 25-50 নাম্বারে করতো তাহলে আসলে বেইজ্জতি হয়ে যেত। আপনাকে অবমূল্যায়ন করা হতো। যে ঠিক আছে, আপনাকে মূল্যায়ন করেছে। আপনাদের নেতৃত্ব তখন বলেছেন জুলাই আগস্টে যে একটা জঙ্গি হামলা হচ্ছে অথবা জামাত শিবির চক্রান্ত করে আন্দোলন করছে এবং কারা কারা জড়িত ছিল সবই বলেছেন, কিন্তু দেশবাসীও বিশ্বাস করেনি। আপনারা কি বিশ্বাস করেছিলেন? প্রথমত আমাদের যে কোনো সরকার চালাতে ভুল হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার চালিয়েছে লম্বা সময় ধরে, ভুল ভ্রান্তি ছিল না এটা যদি কেউ বলে সেটা ভুল বলা হবে। অবশ্যই ভুল স্বীকার করি এবং ভুলের যদি খেসারত দিতে হয় সেটা রাজি আছি, কিন্তু সেটার চেয়ে ভালো কিছু হলে না মানুষ মনে শান্তি পাবে। বাংলাদেশের যে অবস্থায় জননেত্রী শেখ হাসিনা 5 অগস্ট রেখে গেছেন, তার চেয়ে যদি কোনো সেক্টরে বিন্দু মাত্র উন্নয়ন হতো তাহলে আমি মনে করতাম জনগণ শান্তিতে আছে, সুখে আছে। আমরা তো আজকাল শুনছি শেখ হাসিনাই ভালো ছিল। যে কথাটি বলছিলাম, অবশ্যই দলীয় ভুল স্বীকার করে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র কয়েকজন নেতার দল না, এর শিকড় প্রথিত আছে প্রত্যেকটি গ্রাম মহল্লার একদম তৃণমূলের শিকড়ের মধ্যে। সুতরাং এই পার্টিকে ইচ্ছে করলেও কেউ উপড়ে ফেলতে পারবে না। কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেবকে যদি শান্তি পুরস্কার পুরোটা দেয়া হতো তাহলে হয়তো তিনি বাংলাদেশের সবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। নাকি অর্ধেক শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, অর্ধেক পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক পেয়েছে প্রফেসর ইউনূস। তিনি যদি পুরোপুরি একটা শান্তি পুরস্কার পেতেন বাংলাদেশে তিনি শান্তি প্রতিষ্ঠা করতেন। আপনি দেখুন যে বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনা 5 তারিখে দেশ ছেড়ে চলে যান, তখন নিরুপায় মানুষজন আশা করেছিল ডক্টর ইউনূস দায়িত্ব নিলে হয়তোবা দেশে শান্তির সুবাতাস বইবে, সুবিচার আসবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, দ্রব্যমূল্য কমবে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন সহ মানুষের জীবনযাত্রা উন্নয়ন হবে। যে সমস্ত ভাতাভোগী মানুষরা ছিল তাদের হয়তো ভাতা বাড়বে এবং সব দিকেই সকল ক্ষেত্রেই একটা সুব্যবস্থা, সুশাসন অ্যাটলিস্ট শুরু হবে বলে মানুষ ধারণা করা হয়েছিল এবং তাকে নিরপেক্ষ ভাবা হয়েছিল। কিন্তু এই 7 মাসের মাথায় এসে সকলেই সেটিকে অনেক আগে ধাক্কা খেয়েছেন এবং রিয়ালাইজ করতে পারছেন যে আশা উদ্দেশ্য নিয়ে ছাত্রদেরকে কেউ কেউ সমর্থন করেছিল, তারা সেই সমর্থন প্রত্যাহার করে তারা উল্টো দিকে এখন কথা বলছেন। আপনি যদি সাধারণ মানুষের মতামত শুনুন তাহলে দেখবেন যে এই সরকারের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। সুতরাং আমরা মনে করি এই মুহূর্তে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যারা সত্যিকার অর্থে নির্দলীয় একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যার মাধ্যমে প্রতিটি নির্বাচন অনেক ভুল ত্রুটি ছিল, নির্বাচন অনেক ত্রুটি ছিল, সেগুলো বাদ দিয়ে একটি সঠিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে জনগণ যাদেরকে নির্বাচিত করবে রাষ্ট্র সংস্কারের যতগুলো কাজ আছে 5 বছরের দায়িত্বপ্রাপ্ত সেই দলটি বা দলের জোটটি সেই কাজটি করবে। এখন এটাই হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের জনগণের চাওয়া, এর বাইরে আসলে কিছু নেই। কারণ এই সরকার 7 মাসে কোনো সংস্কার করতে পারে নাই, শুধু ক্ষমতার দীর্ঘায়িত করছে, ভবিষ্যতেও কোনো সংস্কার করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না।